আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের বিষয়টা একটা অনেক সুন্দর একটা টপিক, আসলে আমরা যেটা সচরাচর শুনে থাকি। তো গরিব হয়ে জন্ম, গরিব হয়ে মৃত্যু, বর্ন পোর ডাই পোর। তো এই নিয়ে একটা প্রবাদ বাক্য অনেক সময় আমরা শুনি যে গরিব হয়ে জন্মানো কোনো অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে মৃত্যু যেন এক অজানা ব্যর্থতার দিকে বা দলিল হয়ে না দাঁড়ায়, এই ধরনের বিভিন্ন মানুষ বলে থাকে। তো অনেকেই গরিব হয়ে জীবন শুরু করে কিন্তু সেই জীবন অনেক ভালো করে। অর্থনৈতিক সীমাবদ্ধতা, মানসিক সামাজিক শিক্ষাগত দারিদ্রতা, প্রতিযোগ, বিভিন্ন বিষয় বিভিন্ন অ্যাঙ্গেলে থাকে। তো আজকে আমাদের স্যার আসলে অনেক বিষয়ে আলোচনা করতে চলেছেন, যেটা আমাদের ব্যক্তিগত জীবনে এবং আমাদের প্রফেশনালে যাতে যেটা কাজে লাগে ধারাবাহিকভাবে অনেক আলোচনা করে থাকেন। তো আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের স্যারকে, মঞ্জুর খান স্যার, আমাদের আজকের আলোচনা শুরু করার জন্য। স্যার। ধন্যবাদ আপনাকে এবং আজকে যারা জয়েন করেছেন সবাইকে আবুধাবি থেকে সান্ধ্যকালীন শুভেচ্ছা আপনাদের জানাচ্ছি। আপনাদের রাত হয়ে গেছে। আসলে প্রতিদিনই একটা নতুন নতুন বিষয় নিয়ে আমার মাথায় যে ঘুরপাক খায়, সেখান থেকে আমি কিছু জিনিস বের করে নিয়ে আসার চেষ্টা করি। জীবন চলার পথে যা দেখেছি, যেভাবে বুঝেছি, সেগুলোকে একটু গুছিয়ে আপনাদের সবাইকে তার সাথে কানেক্ট করার চেষ্টা করতেছি। আপনারা হয়তো এর মধ্যে দেখেছেন যে আমাদের থট অফ ইয়োগা একটা সেশনের অনেকে জয়েন করেছেন এবং আমি সেটা 3টা সেশন জয়েন করার পরে যে জিনিসটা ওখান থেকে আমি যে উপকৃত হচ্ছি, বা এটা এই প্রসঙ্গে আজকে আলোচনা করব না, তবে কোর যে জিনিসটা আমি ওখান থেকে বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আপনার যোগা কিছুই না, যোগাটা হচ্ছে স্থির হয়ে বসা এবং নিজের প্রতি ফোকাস করা। ঠিক আছে, অর্থাৎ আপনার নিজেকে একটা ব্যালেন্স পজিশনে নিয়ে আসা, এটি হচ্ছে মেইন কজ। এবং এটাকে বিভিন্ন ইলাবোরেশন করে নিয়ে তারা একটা জায়গায় পৌঁছে। তো আমি ওটার উপর বেস করে নিয়ে আমি বলতেছি যে নীরবতাই শান্তি, শান্তি নীরবতা। এখন শুধু আমরা যদি বলতে চাই এটা নিয়ে আমি কমসে কম আধা ঘন্টা বলা যাবে তা না। ভাববেন, আপনি যখনই আপনি নীরব অবস্থান করবেন, আপনি দেখেন মনে একটা প্রশান্তির ভাব আপনি পাবেন। এবং যেখানেই আপনি শান্তি পাচ্ছেন সেখানে একটা সাইলেন্স আপনার জন্য অবস্থান করবে। ঠিক তেমনি ভাবে আমরা যদি বলি গরিবই ধনী আর ধনী গরিব, এখন আমরা শুরু করার এই যে কথাটা গরিবই ধনী আবার ধনী গরিব, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে আমরা বুঝতে, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। একটা ধনী বলতে আমরা বুঝি যেখানে যার অর্থকরী সম্পদ আছে, ফিজিক্যাল ওয়েলথ যেটাকে বলে, সেটাকে আমরা ধনী বলে বুঝি। আর একটা হচ্ছে মানসিক ওয়েলথ, ইন্টারনাল যে পিসের জন্য মানুষ যারা কাজ করে সেখানেও তাদের একটা ওয়েলথ আছে, সেটাকেও আমরা ধনী বলি। তো আজকে আমার শুরুর প্রথমে জাস্ট 30 সেকেন্ডে কেউ কি বলতে পারবেন আমি যে কথাটা বললাম গরিবই ধনী ধনী গরিব, একটা এক্সাম্পল দিয়ে বুঝান যে গরিব যে ধনী সে কিভাবে আর ধনী যে গরিব কিভাবে? আপনারা আনমিউট করে যে কোনো একজন বলেন, তারপরে আমার সেশন আমরা শুরু করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যার শরীর স্বাস্থ্য ভালো এবং তার সর্বদিকেই সে ভালো আছে, সেই আসলেই প্রকৃতপক্ষে ধনী। আর যে সেটা ভিন্ন জিনিস, তার উত্তর তার বাবা মা যা ছিলেন, দেখা গেছে কি উনি অর্থ সম্পদে অনেক মালিক, বাট ওনার এটা আল্লাহর এটা একটা তার জন্য একটা বিপর্যয়, যেটা একটা পা পঙ্গু হয়ে গেছে বা এটা হাত পঙ্গু হয়েছে, তাহলে সে আসলে প্রকৃতপক্ষে কিন্তু গরিব না। আমাদের দেশে একজন সুস্থ সুন্দর মানুষ থাকাটাই সে হলো ধনী বা স্বাবলম্বী লোক। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এটা আমি মনে করি আর কি। থ্যাংক ইউ সো মাচ। আপনি পুরোপুরি লাইনে চলে আসছেন, কমপ্লিটলি একেবারে যেটা বুঝছেন এটাই। আমরা এটা নিয়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ইন ডিটেলস আলোচনা করবো। আপনার খাতা কলম নিয়ে বসেন, পয়েন্ট নোট করবেন, আপনার বেনিফিট হবে। আজকের আঙ্গিকটা ডিফারেন্ট হবে, প্রচুর ইনফরমেশন থাকবে। ইন্টেলিজেন্ট পিপুল উইল রাইট ডাউন, তাদের বেনিফিট আসবে। আয়সা খাতুন, আপনি বলেন, 30 সেকেন্ডের মধ্যে বলেন আপনি কি বুঝতেছেন, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, ভালো আছেন?
আলহামদুলিল্লাহ। স্যার এই যে ব্যক্তি শারীরিক, মানসিক, আত্মিক এবং সামাজিক ভাবে ফিট, সেই হচ্ছে সুস্থ, সেই হচ্ছে ধনী ওকে, আমরা মনে করি, আচ্ছা। আত্মিক এবং আর যে আর্থিক ভাবে। ঠিক, কিন্তু একজন আছে ধনী কিন্তু সে গরিব, এটা কি? ধনী কিন্তু সে গরিব, রাইট। তাহলে স্যার এটা হচ্ছে যে তার অনেক কিছু আছে, তারপরে তার মাঝে প্রশান্তি নেই, সেই হচ্ছে গরিব। গুড, ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুরু করি, আজকে ডিটেলস আলোচনা আমরা পরে করব এ নিয়ে। আপনাদের জাস্ট অ্যাওয়ারনেস এর জন্য বলতেছি যে আমাদের আজকের আলোচনার প্রেক্ষাপটটা এভাবে আসবে। আপনাদের দোজ হু আর ইন্টারেস্টেড, আমি খুব খুশি যে আপনারা ইন্টারেস্ট এবং পার্টিসিপেট করতেছেন। পার্টিসিপেশন ইজ দ্য নেম অফ দ্য গেম, যেখানে আমি শিখতে পারি এবং আপনার জীবনের মধ্যে রিফ্লেক্ট করতে পারি। তো এখন কথা হচ্ছে যে গরিব, এই যে গরিব শব্দটা যখন আমরা বলি, এ নিয়ে কিন্তু আমাদের একটা হীনমন্যতা আছে। কেউ যখন বলে আমি গরিব, সাথে সাথে তার মনের মধ্যে ব্যাপারটা যে আমি একটা কর্নারে ঢুকে পড়তেছি, আমার বোধহয় কিছু নাই। এই হীনমন্যতার থেকে কিভাবে বের হওয়া যায় সেটা নিয়েও আমরা আলোচনা করব। আমরা যদি আমাদের ইসলামিক অ্যাঙ্গেল থেকে যদি দেখি, আমরা নামাজ 17 বার যে আল্লাহর কাছে আমরা আবেদন জানাই, কি জানাই? তিনি যেন আমাদের জীবনকে সহজ করে দেন। দেখেন, এগুলো নিয়ে আমরা আলোচনা পরে আসবো, কিন্তু কথা হচ্ছে যে দেখেন, প্রত্যেকের ধর্মের মধ্যে কিন্তু এই শান্তির জন্যই আপনি প্রথমে ওই প্রার্থনা করা হয়, দোয়া করা হয়। তো এরপরে আবার আমাদের ইয়েতে আছে, হাদিসে আছে যে কি আছে, দুনিয়াতে যার সম্পদ যত কম, আখিরাতে তার হিসাব তত কম। অবশ্যই, যেমন আপনি যদি এখানে পয়সা যদি কম হয়, আপনি আঙুল দিয়ে গুনতে পারেন, পয়সা যদি বেশি হয়, আপনি অ্যাকাউন্টেন্ট এন্ড পুরো কোম্পানির এখানে আমরা কাজ করতে হবে, এরপর আপনি অডিটর পিছিয়ে লাগাই যেত, কত চিন্তার বিষয়। হিসাব করতে গেলে এগুলা কিন্তু একইভাবে আমাদের মধ্যে চলে আসে। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, দেখেন, আলোকিত মানুষ বলতে যাদেরকে আমরা বলি, যেমন আমাদের হোমিও ডক্টর হাসান মির্জার কথা আপনারা অনেকে শুনেছেন, জানেন, এবং সে অত্যন্ত সাধারণ জীবন যাপন করেছে, এবং তাকে যদি ফলো করেন, তার জীবন ব্যবস্থার মধ্যে এমন এক অবস্থার মধ্যে রেখে মানব কল্যাণে সে সারা জীবন কাজ করে গেছে। তাহলে সে মানুষটাকে আমরা আলোকিত মানুষ বলবো। এবং যদিও বা আর্থিকভাবে সে যথেষ্ট সচ্ছল ছিলেন না, কিন্তু সে একজন ধনী মানুষ। তেমনি ভাবে ইন্ডিয়াতে আপনারা জানেন, টাটা কোম্পানি, যে রতন টাটা, তার যে সম্পদের পরিমাণ কি, কিন্তু সে ম্যাক্সিমাম সম্পদই আপনার ডোনেট করে দিয়েছে, এবং তার সিম্পল লাইফস্টাইল সে ম্যানেজ করেছে। এটা ইন্ডিকেশনটা কি হচ্ছে? এইটাই হচ্ছে, এই আলোকিত মানুষগুলোই হচ্ছে ধনী। আবার দেখবেন অনেকের প্রচুর পয়সা আছে, কিন্তু একটা পয়সা তার থেকে বের হচ্ছে না, কিন্তু দুর্বিষহ জীবন তার মধ্যে চলে যাচ্ছে। এই জিনিসগুলা নিয়েই আমরা আজকের আলোচনায় আমরা চলে যাই। চলুন আমরা আলোচনার মুখ্য স্লাইডের মধ্যে চলে যাই। আমাদের আজকের সাবজেক্টটা হচ্ছে বর্ন পুয়ার, ডাইড পুয়ার। আপনি জন্মেছেন গরিব হয়ে, মৃত্যু আপনার গরিব হয়ে। ঠিক আছে? আপনি দেখেন এই শিশুটার চেহারাটা দেখলে, তার দেখেন চেহারার মধ্যে কিন্তু চেহারাটা খারাপ না, অনেক ভালো, কিন্তু তার মধ্যে একটা দুশ্চিন্তা চোখের চাহনির মধ্যে রয়ে গেছে। অর্থাৎ তার খাওয়ার এবং তার বেঁচে থাকার যে আসল যে সম্বল, সে জানে না যে আমি আজকে দুপুরে অথবা আজকে রাত্রে আমি কি খাবো, কিছুই নেই। সে দেখেন একটা পানির গ্লাস, আপনার একটা মগ আর একটা আপনার প্লেট নিয়ে বসে আছে, যদি কেউ আমাকে চারটা খাওয়া দেয়। তাহলে আমাদের যখনই গরিব বলি, তখন আমাদের এই ধরনের একটা ছবি আমাদের সামনে ফুটে ওঠে, তাই না? আবার এই যে আপনি বলতেছেন, এই শিশুটা যখন জন্মগ্রহণ করলো, এই শিশুটা জন্মগ্রহণ যে পরিবারে জন্মগ্রহণ করলো, তারই পরিবারের, সে যদি গরিব হয়, তো গরিবের যে ধারা সেটা নিয়েই সে প্রবাহিত হবে, অর্থাৎ লতার মতো সে চলবে, গরিব হয়েই সে বড় হয়ে উঠবে। আর যদি বড় লোকের ঘরে যদি জন্মগ্রহণ করে, এই শিশুই কিন্তু আবার তার পথটা তার লতার মতোই হবে, একদম সহজ সরল ভাবে সে সামনের দিকে এগিয়ে যাবে। দেখেন, আমাদের মেইন যে কাজটা হচ্ছে আপনাদের ভিজুয়ালাইজ করার ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। জীবনটাকে যদি আপনি সুন্দর করতে চান, জীবনটাকে যদি মহিমান্বিত করতে চান, তাহলে আপনাদের মধ্যে কাজটা করতে হবে কি, আপনি যখন যেটা দেখতেছেন সেটা কোর জিনিসে যেয়ে নিয়ে সেটাকে ফ্লো করান, মনের মধ্যে এটা প্রবাহিত করান, নদীর মতো প্রবাহিত করান। যত সুন্দরভাবে এটা প্রবাহিত করতে পারবেন, আর নিজেকে যখন আপনি এই সত্যের সাথে যখন সংমিশ্রণ করতে পারবেন, তখনই আপনি দেখবেন যে আপনার মধ্যে এক বিশাল এক শান্তি এবং বিশাল এক প্রশান্তি আপনার জীবনে চলে আসবে।
আপনি যখন এগুলাকে অবজ্ঞা করবেন, আপনি জানতে চাইবেন না, বুঝতে চাইবেন না, মানুষ হিসেবে মানুষের যে যোগ্যতা সেটাকে আপনি যদি রিফ্লেক্ট করতে না পারেন, তাহলে কিন্তু শুধুমাত্র সম্পদ অর্জন করলেন আর আপনার টাইটেল বাড়ালেন, আপনার বিশাল ডিগ্রি থাকলো, আপনাকে কয়জন চিনলো, এর পিছিয়ে যদি দৌড়ান, আপনি একটা বোকা মানুষ এবং আপনি সবচেয়ে ব্যর্থ মানুষ। অশান্তি আপনার জীবনে সবসময় থাকবে। তো জীবনটাকে একটা খুব সহজ অঙ্কে যদি বুঝান যে আপনি যদি সত্যি কথা বলেন তাহলে আপনি মানুষ হিসেবে থাকতেছেন, মানুষ, ঠিক আছে, এর মধ্যে মানুষের মধ্যে কোনো মিথ্যা নাই। যখনই আপনি মিথ্যা কথা বলছেন অর্থাৎ ভুল ইনফরমেশন নিজেকে অ্যাকসেপ্ট করতেছেন, মানুষের মধ্যে কুলুষিত হয়ে যাচ্ছেন, আপনি মানুষ শব্দের থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়তেছেন। তো আমরা আজকের এই আলোচনার ট্রেলারটা কেন দিলাম? ট্রেলারটা হচ্ছে, আপনি দেখছেন না বড় ট্রাকের পিছনে একটা পিছনে লাগানো থাকে লতানোর মতো, প্রথম ইঞ্জিনের পিছনে আপনি লম্বা লম্বা থাকে, সেটা টেনে নিয়ে যাচ্ছে। তা আমাদের জীবনের এই পথটাকে আমরা এবার খুঁজে দেখবো কেমন দেখা যায়। দেখেন, আপনি এই ছবি দেখলে আপনি বুঝে যাচ্ছেন, এই ছবি যদি দেখেন আপনি আফ্রিকান, আপনি বুঝে যাচ্ছেন, এবং তাদের জীবন ব্যবস্থা এই ছবিটা দেখলেও আপনারা বুঝে যাচ্ছেন। তাহলে এবার আমরা চলে আসি, why do poor stay poor? কেন একজন গরিব সারা জীবন গরিব থাকে? তো এখানে বলতেছে যে ল্যাক অফ ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, অর্থাৎ আপনার যদি সম্পদের যে ক্যাপিটাল যেটা বলে মূলধন যদি আপনার না থাকে, আপনার এডুকেশন অর্থাৎ জ্ঞান যদি, শিক্ষা যদি আপনার না থাকে, সোশিয়াল কানেকশন আর সামাজিক ভাবে আপনার অবস্থানে যে কানেকশন যেটা আছে এটা না থাকে, তখন অটোমেটিক্যালি আপনি পিছায় পড়বেন ওই সোশিয়াল সাইড থেকে। সামাজিক ভাবে আপনি একটা সাইডে পড়ে যাবেন, তখন তাকে সবাই বলবে পুয়ার, আপনি সেটাকে মেনে নেবেন, ঠিক আছে? তো এই জন্য আমাদের এই যে ওয়াই দ্য পুয়ার স্টেজ পুয়ার প্রসঙ্গে বলতেছে, যারা গরিব হয় তারা সবসময় অন্যকে ব্লেম করে। দে ব্লেম এভরি এক্সকিউজেস ইন দ্য বুক, সবসময় বইয়ের বিভিন্ন ধরনের প্রসঙ্গ টেনে নিয়ে এসে দোষ দিয়ে দেয়। আর কি করে? দে থিঙ্ক মানি ইজ দ্য রুট কজ অফ ইভিল, বলে না কি অর্থই সব অনর্থের মূল। আমরা এই ধরনের চিন্তা আমাদের মাথার মধ্যে আছে না? আরে টাকা কামাই করলে তুমি শেষ হয়ে যাবা, যত রকম প্রবলেম টাকার জন্য, এগুলো হচ্ছে এক ধরনের মাইন্ডসেট, ঠিক আছে? আমাদের লাস্ট সেশনে আমাদের কাজী শামীম ভাই একটা কথা বলেছেন, খুবই পাওয়ারফুল কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা তো আমরা ছোটবেলাতে শুনে আসছি, কিন্তু অনেস্টি ইজ দ্য অনলি পলিসি, ওর সাথে কম্পেয়ার করার মতো কিছু নেই। তো আমাদের কি করতে হবে গরিব হিসেবে, যারা সবসময় আমরা নিজেদেরকে বলার চেষ্টা করি, আমাদের কাছে বিভিন্ন এক্সকিউজেস থাকে। তারপর এরা কি বলে, দে নেভার লুক অ্যাট দ্য দেয়ার ব্যাংক স্টেটমেন্ট, তারা কোনো সময় তার ব্যাংকে কত টাকা আছে সেটা দেখে না। কারোর সাথে কথা বলার সময় সরাসরি সে অ্যাগ্রি করে ফেলে, আমি এত খরচ করতে হবে, খরচ করে ফেললাম। যখন টাকার শর্ট হবে তখন ধার করে আমি সেই খরচটাকে আমি মিট আপ করলাম। তারা তার অঙ্কটাকে হিসাব কোনোদিন করে না। দে ম্যাক্স আউট অল দেয়ার ক্রেডিট কার্ড। তারপরে যাদের কাছে ক্রেডিট কার্ড আছে, দেশের বাইরে যারা আছেন, আমি এখানে আমার জানা মতো অনেকে 4টা-5টা ক্রেডিট কার্ড আছে, বেতন পাওয়ার আগে ক্রেডিট কার্ডের থেকে স্যার ইচ্ছা মতো স্বাধীন মতো যত রকমের সুখের জিনিস যে মনে যেখানে যাচ্ছে বন্ধু বান্ধবের নিয়ে খরচ করে ফেলতেছে। আর মাস শেষে তার শুরু হয়ে যায় বেতনের থেকে সব ক্রেডিট কার্ডের পেমেন্ট দেওয়া লাগে। আদারওয়াইজ কি হয়, ওরা চার্জ করে বসে, ঠিক আছে? এ নিয়ে আমরা ইচ্ছা করলে পরে আবার আলোচনা করব। দে এক্সচেঞ্জ দেয়ার টাইম ফর মানি। আর এই গরিব মানুষগুলো তারা মনে করে আমার হাতে যে সময়টা আছে এই সময়টাকে আমি বিক্রি করতে পারি, পয়সার বিনিময়ে আমি আমার শ্রমটা দেব, এর বাইরে তারা চিন্তা করতে পারে না। দে ট্রাই টু কিপ আপ উইথ জনেস। এই ট্রাই টু কিপ আপ উইথ জনেসটা হচ্ছে, এরা হচ্ছে জনেসের একটা শব্দ, এরা হচ্ছে কম্পেয়ার উইথ ইউর নেইবার, অর্থাৎ আপনার পড়শি, আপনি গরিব মানুষ আছেন, যেভাবে চলতেছেন আরো 3জন আপনার আশেপাশে আছে, তখন ওর সাথে কম্পেয়ার করে দেন, আরে ওরাও তো আছে, আমিও আছি, কি দরকার, আমরা চলে যাচ্ছি, ওরাও গরিব আমিও গরিব, জীবন এভাবেই চলে যাবে। এই জনেস একটা প্রবাদ শব্দ। তো আপনাদের খেয়াল করবেন, আপনি একটু উপরের দিকে দেখতে হবে। আপনি যদি সারাক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকেন আপনি দেখতে পাবেন না। উপরে দেখলে কম্পেয়ারিং সিচুয়েশন যখন আপনার মধ্যে আসবে, তখনই আপনার মধ্যে আগ্রহ জাগবে এবং কাজ করার সামর্থ্য আপনি খুঁজে পাবেন। তারপর বলছে দে আর কনজিউমার্স নট সেভার অর ইনভেস্টার। গরিব মানুষ টাকা আসার আগে খরচের প্ল্যানটা করে বসে থাকে এবং খরচ করে নিয়ে তারপরে সেভিং এর কোনো ধরনের চিন্তা ভাবনা নেই যে আমি প্রতিদিন কিছু কিছু সেভ করে নিয়ে এই টাকাটা আমি একটা জায়গায় ইনভেস্ট করতে পারি, কিছু কিছু সেভ করে নিয়ে আপনার রেইনি ডেতে অর্থাৎ বৃষ্টির দিনে যখন আমার কামাই নাই সেখান থেকে খরচ করতে হবে, তারা করে না। প্রথমে টাকা আসুক,
যদি দেখা আজকে টাকা বেশি আসলো, বাজারে যায় সবচেয়ে বড় মাছটা নিয়ে আসবে, বড় মুরগিটা নিয়ে আসবে, মিষ্টি নিয়ে আসবে, খাও, জীবনে তো খাওয়া হয় না, আজকে খেয়ে নি, রাত পোহালে আল্লাহ আছে, খায় দেয় যা আছে রাত পোহালে আল্লাহ আছে, এই ধরনের আমরা প্রবাদ সবসময় বলি, কিন্তু এটা সবচেয়ে বোকামি। দে প্রায়োরিটাইজ লেজার এন্ড রিল্যাক্সেশন এন্ড সাকসেস। সব সময় গরিব মানুষের কাজ হচ্ছে আচ্ছা দেখা যাক না, একটু আরাম তো করে নেই, জীবন তো কষ্ট করলাম, একটু আরাম করি, একটু আরাম করি, তারপরে কি আবার বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন আমোদ ফুর্তির গেম টেম এটা ওটা কিছু আপনার সময় নষ্ট করবে, তার এই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করবে না। এখানে দেখা গেছে যে যেসব সন্তানরা, যেসব বাচ্চারা প্রভার্টি লেভেলে, গরিব লেভেলের নিচে থেকে যারা তারা আপনার যে গ্রো করছে, এরা কিন্তু গরিবই থেকে যায়, ঠিক আছে, তারা গরিবই থেকে যায়। যেরকম এটা এটা আপনার এটা প্রভার্টির উপরে আপনার স্ট্যাটিস্টিক্সে পাওয়া গেছে, দ্য সোর্স হচ্ছে ন্যাশনাল সেন্টার ফর চিলড্রেন অ্যান্ড প্রভার্টি, পার্সেন্টেজ ওয়ার নেভার পুয়ার ইন চাইল্ডহুড অ্যান্ড আর পুয়ার অ্যাজ অ্যাডাল্ট। তো দেখা গেছে যারা যখন মানে মানে যদি যদি ছোটবেলায় যদি সে গরিব ইয়েতে যদি সে বড় হয়ে থাকে, তাহলে দেখা যাবে বড় হইলেও সে পুরই থাকবে। পার্সেন্টেজ হু ওয়ার পুর অ্যাট লিস্ট হাফ অফ দ্য চাইল্ডহুড, যারা তাদের চাইল্ডহুড হচ্ছে শৈশবের মধ্যে অর্ধেক জীবন যাদের আপনার গরিব অবস্থায় তারা কাটিয়ে দিয়েছে, তারা কিন্তু আর বড় হলে আর সে হতে পারে না। যদি ছোটবেলা থেকে তার মধ্যে আগ্রহটা না থাকে যে আমি কিছুটা করতে চাই, অথবা সে পরিবেশ তাকে তৈরি না করে, এটা থেকে তার কোনোভাবে এটা তারা বড় হয়ে উঠতে পারে না। এবার ভেরি ইন্টারেস্টিং একটা আমি স্লাইড নিয়ে আসছি, এবং এটা আমাকে এত ইন্সপায়ার করেছে যে আমি আই ওয়াজ রিয়েলি ভেরি এনার্জেটিক। হোয়াই ডাজ এ পুয়ার পারসন রিমেইন পুয়ার? আপনি ভালো করে খেয়াল করবেন, আমি তাড়াহুড়ো করে কিছু বলবো না, শুধু স্লাইডের উপরে কথাটা দিয়ে বোঝানোর চেষ্টা করবো, আপনি দেখানোর চেষ্টা করবো দেখেন বড় লোক কেন বড় লোক হয়, গরিব মানুষ কেন বড় হতে পারে না। এখানে দুইটা ডিফারেন্ট জিনিস আছে। এই লেফট সাইডে যে জিনিসটা দেখতেছেন আপনি, লেফট সাইডে যে রেড কালারের দেখেন, এই রেড কালারে যে বারটা দেখতেছেন সেটা হচ্ছে আপনার সেভিংস, তার সম্পদ যে সেভিংস আছে সে সেভিংসটা রেড কালারের মধ্যে আছে। এখন এই রেড কালারে যেটা ওকে রেড কালারে যেটা আছে দেখা যাচ্ছে রিচ মেইনটেইনস এ বিগ এমার্জেন্সি ফান্ড কম্পেয়ার টু দেয়ার মান্থলি এক্সপেন্সেস। যারা বড় হয়েছে তারা সব সময় তার কামাইয়ের একটা সিংহভাগ তারা সেভ করে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে। দেখেন এই লেফট সাইডে দেখা যাচ্ছে একজন মানুষ তার সেভিংস এর পরিমাণ হচ্ছে $3,90,000, ঠিক আছে, আর তার খরচের পরিমাণ হচ্ছে $65,000। তো কত পার্সেন্ট আপনি জানেন? তার যে কামাই যেটা আছে তার 600% গুণ তার কাছে সেভিং সব সময় থাকে। এ হচ্ছে বড় লোক, যাদেরকে আমরা বড় লোক বলি, তার কিভাবে পয়সাটা সঞ্চয় করে, কিভাবে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব আরো। আর পুয়ার মেইনটেইনস এ ভেরি মিনিমাল ইমার্জেন্সি ফান্ড কম্পেয়ার টু দেয়ার মান্থলি এক্সপেন্স। তারা প্রতি মাসে যে খরচ যেগুলো হয় সেখান থেকে অত্যন্ত অল্প পরিমাণ সেভিংস করতে পারে, একদম অল্প পরিমাণ, ঠিক আছে। সে বেতন পায় 19,500, তার টোটাল সেভিংস আছে মাত্র 5,000। যদি আপনি তার সাথে কম্পেয়ার করেন যেখানে বড় লোক তার 600% সেভিংস তার কাছে আছে, আর গরিবের কাছে 2.6% সে সেভিংস করে রেখেছে। অর্থাৎ তার যদি কোনো মাসে যদি এক মাস যদি সে কোনো কাজ করতে না পারে, সে তাকে ঋণ করতে হবে, কারণ তার সেভিংসে আছে মাত্র 5,000। অর্থাৎ মাসের 8 দিনের উপরে তার খরচ করতে পারবে না। তো আমার কথা হচ্ছে, আপনি বলতে পারেন আমার কামাই কম, আমি কিভাবে কি করব? না, এখানেই আপনাকে শিখতে হবে যে প্রায়োরিটি বেস খরচ আপনাকে করতে হবে। কোনটা খরচ না করলে আপনার চলে, কোনটা খরচ অত্যন্ত জরুরি সেটা করতে হবে। সেই জন্যই নিয়ম হচ্ছে আপনি যাই কামাই করেন না কেন তার একটা পার্সেন্টেজ আছে, এ নিয়ে আমরা পরে আলোচনা করব। আপনি এভাবে যদি আপনারা করতে পারেন তাহলেই আপনারা দেখতে পাবেন যে আপনার বিপদের সময় রেনি ডেতে কাউকে হাত পাততে হয় না। আমাদের কিছু হলে হয় কি, ইমোশনালি আমরা যায় নিয়ে ধার কর্জ করে নিয়ে আমরা একটা কিছু করে ফেলি, কিন্তু চিন্তা করি না যে এই টাকাটা আমরা কিভাবে পরে আমি এটা পরিশোধ করব। টাকা নেই, একবেলা না খেলে মানুষ মারা যায় না। আজকাল তো খাওয়া কমায় দিয়ে মানুষ সুস্থ থাকার চেষ্টা করছে।
এরকমও দেখা গেছে আমাদের বিভিন্ন এলাকায় দেখেছি, গরিব মানুষ কিন্তু সে একবেলা খেয়ে আছে, কেউ জানে না, কিন্তু তার কাছে ভালো সেভিংস আছে, ডিফিকাল্ট টাইমে কোনো সময় অন্যের কাছে হাত পাততে হয় না। আমাদের এগুলো শেখার প্রচুর জিনিস আছে, আমরা শিখবো স্টেপ বাই স্টেপ। চলুন আমরা নেক্সট স্লাইডে দেখে নিই এখানে কি বলছে। স্লাইডে বলতেছে যে নো ওয়ান ইজ বর্ন পুয়ার, ইট ইজ অ্যাটিটিউড দ্যাট মেক্স ওয়ান পুয়ার অর রিচ। কোনো মানুষই যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তাকে বলা হয় না তুমি গরিব অথবা ধনী। ওই বাসার পরিবেশ, বাড়ির পরিবেশ, ওই ফ্যামিলির পরিবেশ, সে যখন বলে দেয় যে বাবা তুমি কিন্তু গরিব ঘরে তুমি জন্মগ্রহণ, তোমার কিন্তু খরচ করা যাবে না, সাবধানে খরচ করো, যা আছে এর মধ্যেই চলতে হবে, বাস এই পর্যন্ত। কিন্তু তাকে মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় শেখাতে হয়, সেই জিনিস শেখায় না। তাকে আগ্রহ তৈরি করে না যে কিভাবে সে লেখাপড়া করলে সে পয়সা আর্ন করতে পারে, ফ্যামিলির মধ্যে হ্যান্ডস দিলে অর্থাৎ কাজ দিলে করতে, এটা শেখায় না। এটা হচ্ছে মেন্টাল স্টেট। সে করে যে আমার বাবার কামাই নাই, কোন রকম দিন আনতে দিন ফুরায় যায়, লেখাপড়া করার কোনো দরকার নেই, চলো এইভাবেই জীবন চলবে। এবং তার আশেপাশের পরিবেশও একটা ফ্যাক্টর কাজ করে। ভেরি ইন্টারেস্টিং এই স্লাইডটা আপনাদেরকে দিব, আপনি ভালো করে খেয়াল করবেন, পরে আপনি পিডিএফটা দেখবেন। আপনি এই স্লাইডটা যদি বুঝেন, রিচ অ্যান্ড পুয়ার এর কারণগুলো কজগুলো বুঝে যাবেন। আর যদি পুয়ার থেকে রিচ হতে চান, এগুলোকে ফলো করলেই আপনারা পাবেন। ঠিক আছে? ওয়াই ডু দ্য পুয়ার কিপ গেটিং পুয়ার? The disparity in wealth accumulation can also be attributed to the divergent spending habits. অর্থাৎ আমাদের যে এই যে অসমতা, সম্পদের অসমতা, ঠিক আছে, এটাকে পৃথক করে নিয়ে আমরা ঠিক মতো করতে না পারলে তখন আমাদের অধঃপতন চলে আসে। পুয়ার পিপল টেন্ড টু স্পেন্ড দেয়ার মানি অন লায়াবিলিটিস। অর্থাৎ মানুষ, গরিব মানুষের সবসময় খরচের অভ্যাস এরকম, ধার করে সে খরচ করবে। দ্যাটস লায়াবিলিটি। আপনার টাকাটা ফেরত দিতে হবে। টাকা নাই আমি ধার করে খরচ আমি করব না, এটা করা যাবে না। এবং এটা না যাতে না করা যায় সেজন্য দেয়ার লট অফ প্র্যাকটিসেস, যেটা আগামীতে আমরা এ নিয়ে আলোচনা করব। এবং এরা খরচ কোথায় করে? আপনার লাক্সারি গুড। আজকাল আপনি দেখবেন প্রত্যেকের হাতে একটা মোবাইল ফোন, দামি মোবাইল ফোন হতে হবে। এবং এই আগে যেরকম আগে ভ্যানিটি ব্যাগটা ছিল, এখন ভ্যানিটি ব্যাগের পরিবর্তে আপনি কোন এক্সপেন্সিভ মোবাইল হাতে নিচ্ছেন এটা দেখাইতে পারলে অনেকের মনে সুখ আসে। কিভাবে যে মানুষ শেষ হয়ে গেছে জীবন থেকে আপনার বিশ্বাস করার মতো না। ব্র্যান্ডেড কাপড় চোপড় না পড়লে তো মন ভরে না, ঠিক আছে? আর বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্ট যেখানে দেখা যাবে সেখানে চলে যাচ্ছে। এক্সপেন্সিভ কার কিনে নিয়ে সে দেখানোর চেষ্টা করে যে আমি অনেক কিছু, এমনকি ঋণ করে কার কিনে, ম্যাক্সিমাম এক্সপেন্সিভ কার কিন্তু ঋণ করে কেনে এবং প্রতি মাস মাস এটা পেমেন্ট করে 6-7 বছরে রিপে করে, কিন্তু জানে না এই যে কারের জন্য যে টাকাগুলো দিল এটা কমপ্লিটলি ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটা কিন্তু সেভিংস এর মধ্যে চলে আসতে পারতো। আপনি কথাটা ভালো করে বুঝেন, কারণ এ নিয়ে আলোচনা, ব্যাপক আলোচনা থাকতে পারে। কেন পুয়াররা পুয়ারই থেকে যায় এ নিয়ে আমরা আলোচনা পরে করব। এখানে দেখেন পুয়ারদের মধ্যে কিভাবে কি হয়। ওয়ান সোর্স অফ ইনকাম, টাইম ফর মানি। যে আগে বলেছি না, একটা ধারায় শুধু কামাই করে, চাকরি যেটা করে সারাক্ষণ কাজ করে একটা আর্নিং চলে আসলো। আর একটা আর্নিং যে আপনি ঘরের মধ্যে আশেপাশে বাগান করলেও যে ওখান থেকে কিছু শাক সবজি বিক্রি করলে আসবে সেটা নাই, কোনো ফলমূলের গাছ লাগালে সেটা নাই, অন্য কোনো বড় যে গাছ যেটা বড় হইলে বিক্রি করা যায় সেটার মধ্যে কোনো ধারণা নাই। একটা পুকুর আছে না, মাছ চাষ করলে যে আপনার ওখানে মাছ আসতে পারে, এটা আপনার সংসারের মাঝখানে আপনি খরচ করুন, এ ধরনের কিছু নাই। কামাই করব, বাজার করব, খাবো আর ঘুমাবো, একটা সোর্স, যার জন্য সে পুরি থেকে যায়। স্পেন্ড অন লায়াবিলিটি, যে কথা আমি বললাম, অর্থাৎ ঋণ করে খরচ করার প্রবৃত্তি তাদের সব সময়। টাকা নাই ভাই, আমাকে 10টা টাকা দেন, 100টা টাকা দেন, 50 টাকা দেন, বেতন পায়ে দিয়ে দেবো। এই যে টেন্ডেন্সি, এই টেন্ডেন্সি তাকে কোনোভাবে শেখায় না যে আমি সামনের দিকে অগ্রসর হতে পারি। ফোকাস অন মেকিং মানি ইনস্ট্যান্টলি। আর এই গরিব মানুষেরা কি করে জানেন? কাজ করছি 2 ঘন্টা, টাকা দেন ফার্স্টে, তারপরে কাজ করব। অর্থাৎ সময়, কাজ, পয়সার বিনিময়। আমি ইনভেস্ট করব না যে এখন থেকে 6 মাস আমি বিনা পয়সায় কোনো জায়গায় একভাবে কাজ করে তাদের কনফিডেন্স লেভেল নিব এবং যখন সেটা তৈরি হবে টাকা আমার দিকে ধাবিত হবে। এই যে দূরদর্শিতা তাদের মধ্যে অত্যন্ত অভাব। ইউজ ডেট টু বাই লায়াবিলিটিস। আপনি কোনো ধরনের ঋণ আছে না, সেটা ঋণ, ওই ঋণের বিনিময়ে ঋণ দিয়ে দিয়ে তারা পরিশোধ করে। ডোন্ট হ্যাভ দ্য টাইম টু লার্ন অ্যাবাউট ডলার। তাদের মধ্যে একটা মুহূর্ত সময় নাই 8 ঘন্টা কাজের ফাঁকে, অথবা যে আজকে আপনারা যারা আসছেন, যে আপনারা যারা 1 ঘন্টা সময় দিচ্ছেন, সময় বের করে সময় দিচ্ছেন, আপনি এখান থেকে আপনারা পয়সা পাচ্ছেন না, কিন্তু যারা বুদ্ধিমান তারা এখান থেকে আইডিয়া নিচ্ছে
জীবনের মধ্যে রিফ্লেক্ট করতেছে এবং তারা বেনিফিটেড হচ্ছে। এবং ডলার অর্থাৎ পয়সা কি জিনিস এ নিয়ে যে চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে আপনি কিছু করবেন, এদের কাছে সে সময়টা থাকে না। I was born poor, I have lived poor, I wish to die poor. এটা কে বলেছে? পপ কুইজ এক্স, মানে সেটা একদম পাদ্রী। সে বলছে যে আমি যে ফ্যামিলি জন্মগ্রহণ করে যেভাবে জন্মগ্রহণ করছে আমার কাছে সম্পদের অঢেল কিছু ছিল না, কিন্তু আমি ওই স্বাভাবিক জীবনটায় আমি চলে গেছি, এতেই আমি তৃপ্ত। সে বলতে চাইছে এতেই আমি তৃপ্ত, মানুষের জন্য আমি কাজ করতেছি, আমি ধর্ম প্রচার করতেছি, এতেই আমার শান্তি, এবং এই মারাও যাবে কোনো সম্পদ ছাড়া। কথাটা হচ্ছে সেখানে এক একটা মানুষের অ্যাঙ্গেল, থিঙ্কিং প্যাটার্ন হচ্ছে এরকম। আর একটা বিউটিফুল জিনিস আসছে, why do people get stuck in poverty? এই মানে দারিদ্র সীমার নিচে কেন মানুষ থাকে? আমি কিন্তু কতগুলো কোশ্চেন যেগুলো মানুষের মনে আসে সেগুলাই তুলে ধরে আলোচনা করার চেষ্টা করতেছি, কারণ এর বাইরে আমরা করতে পারবো না, কারণ এটা বিশাল একটা সাবজেক্ট। তো আপনারা এই আলোচনাগুলোকে একটু মনোযোগ সহকারে দেখেন, পিডিএফ ফাইল পেলে বারবার পড়েন, দেখেন, জীবনের সাথে মিলানোর চেষ্টা করেন, আশেপাশের অবস্থা করেন, আপনি এর থেকে প্রচুর ইনফরমেশন পাবেন। এরা কি বলতেছে? মেনি ফ্যাক্টরস কন্ট্রিবিউট টু ক্রিয়েটিং এ পভার্টি ট্র্যাপ, অর্থাৎ মানুষের এই যে গরিবের নিচের লেভেলে নামার জন্য কিছু ট্র্যাপিং হয়, ফাঁদ বলে। কি ফাঁদ? সেটা লিমিটেড অ্যাক্সেস টু ক্রেডিট ক্যাপিটাল মার্কেট। এগুলো হচ্ছে আরো টপ লেভেলের ব্যাপার। আপনি যদি যাদের পয়সা আছে, যারা জানে যে ক্যাপিটাল মার্কেট কিভাবে ঢুকতে হয়, যার জন্য পড়ালেখা করতে হবে, আর জানেন না কিভাবে এই ক্যাপিটাল মার্কেটে ঢুকে পয়সা বানানো যায়। এক্সট্রিম এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, অর্থাৎ আপনি যে পরিবেশ আছেন সেই পরিবেশ থেকে আপনি কোনোভাবে বের হয়ে আসতে পারতেছেন না। কারাপ্ট গভর্নেন্স, অর্থাৎ আপনি যেখানে চাকরি করতেছেন সেখানকার যে যারা আপনার কোম্পানিকে চালাচ্ছে সেই জায়গায় ওখানে কারাপশনের ব্যাপকতা রয়ে গেছে। তো আপনি যদি ওর মধ্যে পড়ে যান, এর থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না। তারপর বলে ক্যাপিটাল ফ্লাইট। ক্যাপিটাল ফ্লাইট বলে এটা মূলধন যখন দেশ থেকে বের হয়ে যায় সেটাকে ক্যাপিটাল ফ্লাইট। ক্যাপিটাল মূলধনটা চলে যায়। কেন চলে যায়? কারণ আপনি ওই দেশে থাকা অবস্থায় আপনি সেই টাকাটার কোনো প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছেন, এটাও একটা কারণের জন্য পভার্টি লেভেল একটা কান্ট্রিতে আসে। ডিজিজ ইকোলজি। ডিজিজ ইকোলজি হচ্ছে যে রোগ বাস্তুবিদ্যা, অর্থাৎ দেশের মধ্যে যদি প্রচুর অসুখ বিসুখ বিভিন্ন ধরনের ট্রাবল থাকে, সেখান থেকেও মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার সম্পদ সে উপার্জন করতে পারে না, সেই জন্য সে গরিব হয়ে যায়। তারপরে ল্যাক অফ পাবলিক কেয়ার, হেলথ কেয়ার, মানে আপনি যে দেশের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যদি যখন এটা যদি সম্পূর্ণভাবে না থাকে তখন মানুষ অসুস্থ হলে মানুষ কাজ করতে পারে না, সেই জন্য তারা গরিব হয়ে যায়। তারপর অনেক সময় অবশ্যই দেখা যায় যুদ্ধ বিগ্রহ বিভিন্ন ধরনের সমস্যা, এর থেকেও মানুষ কাজ না পেলে মানুষ গরিব হয়ে যায়। পুয়ার ইজ পুয়ার। এবার আপনাকে একজন ভদ্রলোকের নাম বলবো, আপনারা হয়তো তার এই নামটা আপনি চিনবেন, রবার্ট কায়োসাকি, খুব নাম করা। উনি একটা বই লিখেছেন রিচ ড্যাড পুয়ার ড্যাড। যদি কেউ যদি পড়ে থাকেন ভালো কথা, আর যদি না পড়ে থাকেন বইটা কিনে পড়ে নিতে পারেন। উনি হচ্ছে আমেরিকান একজন বিজনেসম্যান অ্যান্ড অথর। উনি 1947-এ জন্মগ্রহণ করেছেন। উনি কি বলতেছেন, এই কথাটা খুব ভালো করে শুনবেন। বলতেছেন, just know that is fear that keeps most people working at a job. মানুষ যখন চাকরি করে তার ভিতরে একটা ভয় কাজ করে। খেয়াল করবেন কেন? the fear of not paying their bill, অর্থাৎ সে যদি চাকরি না করে তাহলে তার মাসের খরচ সে করতে পারবে না, টাকা কামাই না হলে সংসার চলবে না, এটা দিতে পারবে না। ওই ভয়ের জন্যই সে তার ওখানে চাকরি করে। দ্য ফিয়ার অফ বিং ফায়ার্ড, আবার মনে মনে ভয় আছে সময় মতো অফিসে না আসলে, চাকরি ঠিক মতো যদি না করি তাহলে আমাকে যে কোনো সময় চাকরিচ্যুত করতে পারে। দ্য ফিয়ার অফ নট হ্যাভিং এনাফ মানি, আবার কি হচ্ছে যে আমার কাছে সম্পদ তো কোনো, আমি সেভিংস করি না, আমার কোনো সেভিংসই নাই। এই যে ভয়টা মনের মধ্যে সারাক্ষণ কাজ করছে, আপনি কিভাবে বাইরে দেখবেন, কিভাবে নতুন কোনো বই পড়বেন, কিভাবে নতুন জ্ঞান অর্জন করবেন, নতুন স্কিল কিভাবে শিখবেন, হয় না। মাথার মধ্যে একটা কাজ, আমার তো কি দিয়ে বই কিনবো, আমি কোথায় যা কোন সেশনে আমি অ্যাটেন্ড করব, আমার ছুরিটাকে ধার দিব কোন জায়গায় শান দিয়ে, ওই শানের জায়গায় তো পয়সা খরচ করতে হয়। আর ফ্রি যদি কেউ সেশন দেয় ওখানে যাওয়ার কোনো দরকার নেই, কি আসবে, নগদ ছাড়া কোনো কাজ হয় না। তারপরে কি বলছে, দ্যাটস দ্য প্রাইস অফ স্টার্টিং টু লার্ন এ প্রফেশন
or trade and then working for money. আর আপনি যদি কোনো প্রফেশনাল সাইডে যদি আপনি ঠিক মতো আপনি কাজ করতে পারেন তাহলে আপনি সেখান থেকে পয়সা আর্ন করতে পারেন। মোস্ট পিপল বিকাম এ স্লেভ টু মানি। অধিকাংশ মানুষকে দেখা যায় তারা অর্থের দাস হয়ে যায়, কেননা সে জানে তার ব্যাক অফ দ্য মাইন্ড আমার সংসার চালাইতে হবে, আমার বাড়ি ভাড়া দিতে হবে, আমার ছেলে মেয়ের স্কুলের খরচ দিতে হবে, বাপ মায়ের জন্য টাকা পাঠাতে হবে। তার মানেটা কি? আমার পয়সা দরকার, পয়সা দরকার, পয়সা দরকার। আর এই পয়সা উপার্জন করার জন্য যত রকমের ফন্দি ফিকির যা আছে, আজকাল তো প্রত্যেকটা জায়গায় মানুষ পয়সা খোঁজে। আমি কথা বলতেছি, পয়সা না দিলে কথা বলবো না, আপনি ঠিক আছে? কারণ সব জায়গায় বিক্রি হচ্ছে, এটা হয় না। জ্ঞান বিক্রি হয় না, জ্ঞান বিক্রি হয় না। যারা জ্ঞান বিক্রি করে সেখানে কিন্তু আপনার অসুবিধা। হ্যাঁ, সে বিক্রি করার জন্য যে ইনস্টিটিউশন আছে তার খরচটা তো অন্তত দিতে হবে, কিন্তু এই জ্ঞানকে দিয়ে ব্যবসা করা ইটস রিয়েলি আনএথিক্যাল। যাও and then get angry at their boss, এবং যখন কোনো অসুবিধা হয় তার উপরে বস যে আছে সবসময় ঝগড়া বিবাদ করে এবং মনক্ষুণ্ণ হয়, বাসায় এসে বস সম্বন্ধে গালাগালি করে। এবার দেখেন তাহলে কি বলতেছে, এই সেই বই রবার্ট কিয়োসাকি, এটা হচ্ছে বেস্ট সেলার, অসম্ভব চমৎকার একটা বই, অর্থাৎ রিচ ড্যাড পুয়ার ড্যাড। কেন একটা বাবা, ধনী বাবা তার সন্তানকে কিভাবে ট্রেন্ড আপ করে, আর একটা গরিব বাবা তার সন্তানকে কি স্বপ্ন দেখায়। ঠিক আছে, বইটা যারা সুযোগ করতে পারেন কিনে নেবেন, হয়তো বাংলা ভার্সনও আপনি পাইতে পারেন, তখন বাংলায় পড়তে সুবিধা হবে। নেক্সট এই চায়ের কাপের মধ্যে কি বলতেছে ভালো করে খেয়াল করেন, ডোন্ট পুশ মি অ্যাওয়ে and then wonder where I went. কোন সময় কাউর দ্বারা যে পুশ করে না, জোর করে কাউকে পুশ করে তুমি এটা করো, এটা করো, এটা করো, এভাবে কাউকে পুশ করতে হয় না। তার মধ্যে আগ্রহটা তৈরি করতে হবে, যদি করা যায় সে মানুষটা তার জায়গায় পৌঁছতে পারবে। আর জোর করে কাঁঠাল পাকালে সে কাঁঠালের স্বাদ হয় না। তাহলে তার মানে বলছে যে আমাকে পুশ করো না, আমি আমার মতো আমাকে চলতে দাও, তা নাহলে কিন্তু আমি রং জায়গায় আমি চলে যাব। হোয়াট ইজ দ্য মেজর কজ অফ পুয়ার? এবার আমরা চলে আসি আমাদের গরিব হওয়ার মুখ্য কারণগুলা কি। এখানে দেখেন লেফটে বলছে ইউনাইটেড নেশন সোশিয়াল পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন identifies inequality in income distribution and the access to the productive resources, basically basic social services opportunities. সাধারণত এই যে আপনার যে মেল ফিমেলের মধ্যে যে আপনার স্যালারি প্যারিটি, যেটা এর মধ্যে দেখা যায় যারা ছেলেরা চাকরি করে অনেক জায়গায় এদের বেতনের হারটা বেশি, যারা মেয়েরা চাকরি করে এদেরকে বলা হয় যে তোমাদের পারফরমেন্স লেভেলটা অন্যরকম, তোমাদের বেতন কম। এই যে ব্যাপারটা, এগুলাকে ডিপ্রাইভ করা হয়। এমনকি শিশু সন্তানকে দিয়ে অনেকে কাজ করে, সেখানে বেতন কম দিয়ে কাজ বেশি নেওয়া হয়। এই সামাজিক যে এই অবক্ষয় আর এই ইমব্যালেন্সিং, তার মাঝখান দিয়ে মানুষ সাধারণত আপনার গরিব হয়ে যায়। তার মধ্যে দেখেন এরা কি বলতেছে যে গ্রুপ লাইক উমেন, যেখানে মেয়েরা আছে তাদেরকে ডিপ্রাইভ করা হয়। রিলিজিয়াস মাইনরিটি, দেখা যায় যে সমাজের মধ্যে যেখানে যে ধর্মীয় যারা অত্যন্ত সংখ্যালঘু ধর্মীয়, এদেরকে অনেক সময় অনেকে ডিগ্রেডিং করে, তাদেরকে প্রপারলি অ্যাটেনশন দেয় না। এরপর রেসিয়াল মাইনরিটিস, এটাও একটা ফ্যাক্টর আছে। এই প্রভার্টির ফ্যাক্টর, এই ম্যাপটা আপনারা ভালো করে খেয়াল করেন। প্রভার্টি, ফোকাস অফ প্রভার্টি, এটা কি? এটা মেইন প্রভার্টি হওয়ার মেইন একটা কারণ দেখেন উপরে লেখা আছে ডিজিজ, অর্থাৎ অসুস্থতা। অ্যাপ্যাথি, গরিব মানুষ কি জানেন, এরা কোনো কাজ করার আগ্রহ প্রকাশ করে না, গুতা না দিলে যায় না। উদাসীনতা, জীবনটা ভাবতেছে, একদিকে তাকায় আছে, কি হবে না হবে কোনো আগ্রহ নেই, একে বলে অ্যাপ্যাথি। ডিপেন্ডেন্সি, ভাই আপনি আমার কাজটা দেন, আপনি না দিলে করার কিছু নাই, অথবা অমুক না দিলে হয় না। এই যে মানসিক ডিগ্রেডেশন যেটাকে বলে, আমার যোগ্যতায় আমি কাজ করব, আমি পাবো, কিন্তু অন্যের উপর ডিপেন্ডেন্ট। আপনি একটু রিকমেন্ড করে দেন, আপনার ভাই ওখানে আছে বইলে দেন। এই যে মানসিক অবক্ষয়, আমাদের লেখাপড়া বলেন, কাজ বলেন, চিন্তা চেতনা বলেন, আমাদের সন্তানদেরকে সে বিশ্বাস বোধটা আমরা দিতে পারি না যে তুমি তোমার যোগ্যতায় তুমি করতে পারবা। এই জিনিসটা ডিপেন্ডেন্সি থেকে আমাদের বের হয়ে আসলে আমরা পভার্টি থেকে নেমে আসতে পারবো। ডিসঅনেস্টি, এটা তো বুঝানোর নাই। ডিসঅনেস্টির বাংলা হইতেছে কি? অসাধু উপায়ে যে কোনো কিছু করার, টাকা দেন কাজ হয়ে যাবে। তাহলে আমি যে টাকা দেন কাজ হবে, সে তো মালে মাল হলো ঠিকই, কিন্তু সে কিন্তু চিন্তা করে নাই সে তার পুরো ফ্যামিলি এবং তার
এথিক্যাল সাইড দিয়ে এত খারাপ অবস্থায় পড়বে, একদিন সেটাকে তাকে পে করতে হবে। এইসব কারণে প্রভার্টি আসে। ইগনোরেন্স হচ্ছে অজ্ঞতা। আমরা শিখতে চাই না, আমরা বুঝতে চাই না। কেউ কোনো কথা বললে আমরা দৌড়ান শুরু করলাম। কোনোদিন আমরা বলি না, কেউ বললো তোমার চিল কানে নিয়ে কান তোমার চিলে নিয়ে গেছে, আমি কানে হাত না দিয়ে দৌড়াচ্ছি আর কি। এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি প্রভার্টি থেকে বের হয়ে আসতে চাই, এই 5টা ফ্যাক্টরকে আমরা মাথায় রেখে আমরা এর উপরে কাজ করলে আমরা বের হয়ে আসতে পারবো। এবার কথা, ইফ ইউ আর বর্ন পুয়ার ইজ নট ইয়োর ফল্ট, বাট ইফ ইউ ডাই পুয়ার ইজ ইয়োর ফল্ট। জন্মগ্রহণ করছেন আপনি গরিব মানুষের ঘরে, এটা তো আপনার তো কোনো দোষ নেই। মারা যদি যান গরিব হয়, তার মানে আপনি কিছুই করেন না জীবনে। অর্থাৎ আপনাকে চেষ্টা করতে হবে, আপনি আগ্রহটা আনতে হবে, আপনাকে বুঝতে হবে। রাইট অ্যান্ড রং জিনিসটা যদি একটা মানুষ বুঝে যাবে, তার জীবনে গরিব থাকার কোনো প্রশ্ন নেই। আমরা ওই জিনিসটাকে আমরা এনলাইটেনিং করার জন্য আমাদের একাডেমির সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি কত বড় ডাক্তার হলাম সেটা না, আমি এই ডাক্তারের মধ্যে যে এথিক্যাল সাইড থেকে এবং অন্যান্য সাইডে একজন মানুষ হিসাবে যদি বের হয়ে আসতে পারি, তাহলেই আমরা করতে পারবো কি একটা মানব সেবা আমাদের দ্বারা করা সম্ভব। তা নাহলে কিন্তু কোনোদিন মানুষের সেবা করা অবশ্যই সম্ভব না। Why are some countries so poor? এখানে বলতেছে এই এক্সপেরিয়েন্স শোজ দ্য পুয়ার ম্যানেজমেন্ট অফ দ্য ন্যাচারাল রিসোর্সেস। অনেক সময় দেখা যায় যে ন্যাচারাল রিসোর্সেস নাই, শুধুমাত্র একই ধরনের জিনিস হয়, বাইরে অন্য কিছু নেই। যেমন যারা চাষাবাদ করে, অনেক দেশ আছে যেখানে 90% হতে তার চাষি জমি। শুধু চাষি জমি ধান দিয়ে তো চলবে না, আর অন্যান্য জিনিসের জন্য আমাকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, বিভিন্ন জায়গায় করতে হয়। তখন মানুষ আর তাদের লাইফস্টাইলকে বাড়াতে পারে না। সাবস্ট্যান্ডার্ড গভর্নেন্স, অর্থাৎ আপনার দেশের যে গভর্নমেন্ট সেটা তাদের দূরদর্শিতার অভাব অথবা কাজ করার অভাব, লিডারশিপের অভাবের জন্য এটা কারণে হয়। আন্ডার ইনভেস্টমেন্ট ইন এডুকেশন, এবং অনেক সময় গরিব দেশে শিক্ষা যে মুখ্য একটা বিষয়, জ্ঞান মানব সম্পদ যে একটা বিশাল বিষয়, এর পিছনে মানুষ কাজ করে না। আর এই জ্ঞান শুরু হয় ঘরের থেকে। ঘরে বাবা এবং মা যদি শিক্ষিত হয়, শিক্ষিত বলতে ইউনিভার্সিটি ডিগ্রি না, বেসিক লাইন যে শিক্ষিত, ভালো এবং মন্দকে বুঝতে দেওয়ার যে ক্যাপাসিটি, এটা যদি আমাদের পরিবারে হয়, সে পরিবার চেষ্টা করবে তার সন্তানকে সঠিকভাবে শিক্ষা দিয়ে নিয়ে একটা জায়গায় পৌঁছতে পারবে, এবং এই পৌঁছতে পারার মাঝখান দিয়ে একটা দেশ এগিয়ে যেতে পারে। এবার একটু স্লাইটলি ডিফারেন্ট দেখেন, বিহাইন্ড এভরি সুইট স্মাইল দেয়ার ইজ এ বিটার স্যাডনেস দ্যাট নো ওয়ান ক্যান এভার সি দ্য ফিলস। আপনি হয়তো খেয়াল করতে পারেন, আরে মানুষটা এত সুন্দর করে হাসতেছে, এত হাসি খুশি, হ্যাঁ এত হাসি খুশি, এই মানুষটা কিভাবে হাসতেছে, ঠিক আছে, কিভাবে হাসতেছে বলতে পারে না। আরে এর পিছনে কত কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে, তার ভিতরে প্রচুর বিটারনেস ছিল, অর্থাৎ খারাপ মানুষ অবস্থা ছিল, কিন্তু সে সেখান থেকে বের হয়ে আসছে। সেই বের হয়ে আসার যোগ্যতার জন্য আমাদের অবশ্যই লেখাপড়া করা দরকার এবং চর্চা করা অবশ্যই দরকার। কারা এই ভদ্রলোককে চেনেন দেখেন, চিনতে পারেন কিনা? বর্ন পুয়ার ডাই রিচ, এর নাম হচ্ছে জ্যাক মা, আলিবাবার মালিক, চাইনিজ ধনকুবের, ঠিক আছে। উনি 1964 সালে তার জন্ম, এখন বর্তমানে $25.8 বিলিয়ন মালিক, সিম্পল গ্রাজুয়েট, ব্যাচেলার্স। তার আত্মজীবনী যারা পড়েছেন হয়তো তারা জানেন যে সে যখন কলেজ থেকে বের হয়ে আসলো, কোনো জায়গায় সে চাকরি পায় না। সে একবার প্রথমে ম্যাকডোনাল্ডে যায়, যখন সে ইন্টারভিউ দিতে গেছে, 10 বার ইন্টারভিউ দেওয়ার পর তাকে রিজেক্ট করে দিয়েছে, কারণ তার ইংলিশ ভালো ছিল না। কিন্তু সে প্রতিজ্ঞা করেছিল সে অবশ্যই পরবর্তী পর্যায়ে সেখানে জয়েন করেছে, কিন্তু তার ভিশন যেটা আছে, আপনারা যদি সুযোগ পান তার লাইফস্টাইল পড়ে দেখবেন সে কোথা থেকে কোথায় চলে গেছে। উনি হচ্ছেন একটা এক্সাম্পল যে আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করা মানে আপনি গরিব হয়ে আপনার মৃত্যু আসতে পারে, ঠিক আছে। এটা সুযোগ পেলে আপনার তার লাইফস্টাইল দেখে নেবেন, এবং গুগলে সার্চ করলে অথবা ইউটিউবে প্রচুর আছে মোটিভেশনাল, প্রচুর জিনিস আছে, কিভাবে ডিফারেন্টলি লিডারশিপ আসতে পারে, কিভাবে ডিফারেন্টলি কাজ করতে পারেন, মানব সম্পত্তি উন্নয়নের মাঝখান দিয়ে মানুষকে কানেক্ট করে আপনি সফলতা অর্জন করতে পারেন। সবকিছু উনি চমৎকার ভাবে উনি দিতে পেরেছেন। এবং হি ইজ এ স্পিকার ফর দ্য ইউনিভার্সিটি, তাকে ইনভাইট করা হয় টপ ইয়েতে, ইউনিভার্সিটি থেকে ইনভাইট করা তার লেকচার দেওয়ার জন্য। Don't ever put your happiness in someone else's hand.
they will drop it every single time. আপনি যদি মনে করেন যে কেউ আপনার জীবনে সুখ এনে দেবে, সহজ বাংলায় বলছি, কেউ আপনার জীবনে সুখ এনে দেবে, ও বলবে আমি করব, তার ভাবে হবে, কোনো দিনও সে করবে না। আপনার সুখের সাগরে অবগাহন করতে হলে আপনাকেই সেই তরি বাইতে হবে। সহজ বাংলা বলে দিলাম, বাকিটাও আপনাদের জন্য রইল। এবার দেখেন, একটা গরিব, একটা রিচ মানুষ, যে ধনী মানুষকে যদি আপনি $1000 দেন, তাকে এই $1000টা সে ইনভেস্ট করে $1,00,000 সে রিটার্ন নিয়ে আসবে, অর্থাৎ লাভ নিয়ে আসবে। $1000 যদি পায়, রিচ ম্যান বলে, সে হচ্ছে এন্টারপ্রেনার, তার মাথার মধ্যে সে বুদ্ধিতে কাজে খাটিয়ে নিয়ে $1000 সে পরবর্তী পর্যায়ে $1,00,000 সে উন্নীত করতে পারে। আর একটা ভেঙে পড়া মানুষ, যে খুব খারাপ অবস্থায় আছে, ভেঙে পড়া মানুষ, গিভ এ ব্রোক ম্যান $1000, যে মানুষটা খুব খারাপ অবস্থায় আছে তাকে $1000 দেন, সে ফেরত আসবে আপনার কাছে। জর্ডান টি শার্ট আছে না, এটা গায়ে একটা টি শার্ট পরে একটা ছেঁড়া জিন্স নিয়ে এট দ্য এন্ড অফ দ্য ডে সে ফিরে আসবে, তার কাছে কিছুই থাকবে না। তার মানেটা কি? আমি যে টাকা পেলাম, সে টাকাটা আমি কিভাবে খরচ করব সেটা আমি জানি না। আপনার হয়তো জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা বিশাল একটা এক্সাম্পল আছে, ওই যে আপনার কাঠুরিয়ার গল্পটা, তার কাছে কিছুই ছিল না, যেভাবে তার কম্বল বিক্রি করে অর্ধেক পয়সা দিয়ে খাবার কিনলো, অর্ধেক পয়সা দিয়ে কুটোর কিনে নিয়ে তার পথ। আমরা কিন্তু ছোট ছোট গল্পের মাঝখান দিয়ে আমরা অনেক কিছু আমরা শিখতে পারি, কিন্তু আমরা কি জানেন, আমরা এই জিনিসটা শেখার চেষ্টা করি না। আমাকে কে করে দিবে, আমার বাবা করে দেয় না, সেজন্য আমি গরিব মানুষের ঘরে আছি, এবং এই জন্য আমরা সবসময় হাউতাস করছি। দ্যাটস নট দ্য পার্ট। ইউ আর দ্য কিং অফ ইউর লাইফ। চেষ্টা করতে হবে আপনার নিজের পথ নিজের তৈরি করতে। এবার দেখা যাক কি কি জিনিস বড় হওয়ার জন্য সিক্রেটটা কি। সিক্রেটটা ভেরি কুইকলি আমি বলে দিচ্ছি। আপনার মধ্যে কি কি করতে হবে, ইট ইজ বিকজ অফ একাডেমিক পারফরমেন্স। আপনার দেখতে হবে যে আপনার লেখাপড়ার মধ্যে যে আপনি কিভাবে আপনি কম্পিটিশন দিয়ে সবাইকে আপনি বিট করে উপর দিকে উঠতেছেন, শিখতেছেন, প্রপারলি রিফ্লেক্ট করতেছেন, এটাও কিন্তু একটা ফ্যাক্টর হয় যে আপনি বড় লোক, বড় বলতে গিয়ে মানবিক এবং আর্থিক সব দিকে আপনি বড় হতে পারেন, এটা একটা ফ্যাক্টর। প্লেস অফ বার্থ, আপনি কোন জায়গায় জন্মগ্রহণ করছেন। আপনি আফ্রিকার একটা অজপাড়া গায়ে যদি জন্মগ্রহণ করে বলেন যে আমি বড় লোক হবে, হওয়া সম্ভব না। সেখান থেকে আপনাকে চেষ্টা করবে ওর মাঝখানে আপনি কতটুকু ভালো থাকতে পারেন। তারপরে হার্ড ওয়ার্কের গত্যন্তর কিছু নেই, আমি কাজ করব না, বড় বড় বই পড়বো, এতে কাজ হবে না। অনেস্টি অ্যান্ড ট্যালেন্ট, আপনার সততা এবং আপনার ট্যালেন্ট যেটা আছে এটা করে কাজ করতে হবে। হাই পেইং জব অ্যান্ড বিজনেস, এবং যদি আপনি ভালো বেতনে চাকরি করতে পারেন এবং তার মাঝখান থেকে আপনি বিজনেস পরবর্তী পর্যায়ে করতে পারেন, তাহলে আপনি বড় লোক হতে পারেন। তারপরে এরপরে খেয়াল করবে স্পেন্ডিং হ্যাবিট, আপনার খরচ করার অভ্যাসটায় কন্ট্রোল করতে হবে। অপ্রাসঙ্গিক ভাবে খরচ করবেন, যেটা প্রয়োজন নাই তার জন্য করবেন। এর পিছিয়ে করলে আপনি কোনোদিন স্টেবল কন্ডিশনে আসতে পারবেন না। আবার অনেক সময় ভাগ্য, অনেকে বলে যে ভাগ্য আর পিছনে কাজ করে, ভাগ্যটাও তৈরি হয় আপনি হাউ ইউ প্ল্যান ইট এন্ড অ্যাকর্ডিংলি সিচুয়েশন কামস এন্ড উই কল দ্যাট ইজ কল্ড এ লাক, সামথিং এলস, এবং অন্য কিছু থাকতে পারে। এবার এরপরে চলে আসি আমরা কি বলতেছি, what's worse, being born rich and die poor or being born poor and die rich? যে আমরা যে কথা বললাম, সবচেয়ে খারাপ হচ্ছে যে আপনি জন্মগ্রহণ করলেন রিচ হয়ে, অনেক বাবার প্রচুর সম্পদ আছে, খাইলাম দাইলাম ফুরাইলাম, কিন্তু শেষ বয়সে অত্যন্ত কঠিন ভাবে মারা গেলাম। কেননা আপনি শিখেন নাই এই রিচ হওয়ার জন্য তার বাবা কি পরিমাণ পরিশ্রম করছে, বাবার যে যোগ্যতা গুলাকে, বাবার যে টেকনিক গুলাকে আমি শিখতে চাই নাই। বাবার সম্পদ আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আরে কি আছে জীবনে, খাও দাও ফুর্তি করো, জীবনে এইভাবে চলে যাবে। এর থেকে দুর্ভাগ্যবান মানুষের কেউ হয় না। আপনি বড় ঘরে জন্মগ্রহণ করলেও আপনার যা পরিবারের যে যারা আছে তাদেরকে লাইফ লিডটা এইভাবে করানো উচিত না। আবার দেখা যায় বিং বর্ন পুয়ার অ্যান্ড ডাই রিচ, এই যেরকম জ্যাক মার কথা বলছেন, সে গরিব ঘরে জন্মগ্রহণ করে আজকে সে পৃথিবীতে নাম করে একজন বিলিয়নার আছেন, এবং সে প্রচুর মানুষকে আপনার কাজ সংস্থান করেছেন এবং ট্রেন্ড আপ করতেছেন, মোটিভেট করতেছেন। তো আমাদের চেষ্টা করতে হবে যে আমরা এই ভিক্সাস সার্কেলটা আমরা বের হয়ে আসি। অ্যানাটোল ফ্রান্স, অ্যানাটোল ফ্রান্স হচ্ছে ফ্রান্সের একজন পোয়েট এবং জার্নালিস্ট। উনি 1844 সনে জন্মগ্রহণ করেছিলেন, 1924 সনে মারা গেছেন। উনি কি বলতেছেন, I thank fate for having made me born poor. আমি আমার ভাগ্যকে ধন্যবাদ জানাই যে আমি
গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলাম। প্রভার্টি টট মি দ্য ট্রু ভ্যালুজ, অর্থাৎ গরিব মানে দুর্বিষহ গরিব অবস্থা আমাকে শিখিয়েছে জীবনের মূল্যটা কি, অফ দ্য গিফট ইউজুয়ালি ইউজফুল ফর লাইফ, অর্থাৎ গরিব অবস্থা যে আমার স্ট্রাগল করেছে এবং এর সুখ কি জিনিস, সুখের সন্ধান আমি সেখান থেকে পেয়েছি। যেহেতু হি ওয়াজ এ পোয়েট এবং জার্নালিস্ট ছিল, তো আমাদের জীবনটাকে দেখা, দর্শনটাকে যদি আমরা এভাবে দেখার চেষ্টা না করি, আমরা যদি মনে করি যে আমি আমার কাছে টাকা কামাই করলাম, অনলাইনে অর্ডার করলাম, খাইলাম দাইলাম ঘুমাইলাম, দ্যাট ইজ নট দ্য লাইফ। আপনাকে বুঝতে হবে, তাহলে জীবনটাকে আপনি সুন্দর মতো গড়তে পারবেন এবং এনজয় করতে পারেন। কমন কজ অফ প্রভার্টি, কি কি কারণে মানুষ দারিদ্র সীমার নিচে চলে আসে? একটা হচ্ছে ল্যাক অফ অ্যাক্সেস টু ফুড অ্যান্ড ক্লিন ওয়াটার, অর্থাৎ ভালো খাওয়া দাওয়া নাই এবং পরিষ্কার পানির অবস্থান না থাকার জন্য ওই পুরানটা খায়া নিয়ে অসুস্থ হয়, অপরিচ্ছন্ন পানি খেয়ে নিয়ে আপনি ওই অবস্থায় থাকেন, আপনার মধ্যে আগ্রহ উদ্দীপনা থাকে না, ভাইটাল ফোর্স ডাউন হয়ে যায়, আপনার এনার্জি লেভেলটা ডাউন হয়ে গেলে কাজ করার আগ্রহ হয় না। ল্যাক অফ জব, অর্থাৎ এলাকায় যদি আপনাদের কাজের কর্মসংস্থান না থাকে সেজন্য মানুষ প্রভার্টি লেভেলে থাকে। ওয়ারফেয়ার অ্যান্ড কনফ্লিক্ট, যেটা আমরা আগেই বলেছি, অর্থাৎ যুদ্ধ বিগ্রহ এবং অন্যান্য সমস্যার থেকে এই ধরনের অবস্থা হয়। সোশিয়াল ইনজাস্টিস, সামাজিকভাবে যদি একে অন্যকে খারাপভাবে মানুষকে আপনি দেখে অথবা তার প্রতি যদি সঠিক বিচার সে না পায়, সেখানে মানুষ গরিব থাকে। ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ সামাজিক এবং দেশীয় ভাবে অবকাঠামো, যেখানে আপনার ট্রেন যোগাযোগ, রোড যোগাযোগ যেভাবে মানুষ ইজিলি যেতে পারে, অথবা তার বাড়ি ঘর অন্যান্য ইন্ডাস্ট্রি যদি ঠিক মতো তৈরি না হয়, সেজন্য মানুষ গরিব সীমার নিচে চলে আসে। ক্লাইমেট চেঞ্জ, অনেক সময় দেখা যায় যে পরিবেশগত ভাবে যে ক্লাইমেট যখন চেঞ্জ হয়ে যায়, এক সময় বৃষ্টির সময় নাই, প্রচুর বৃষ্টি হয়ে গেল, আপনার ধান শস্য সব নষ্ট হয়ে গেল, আবার যে সময় বৃষ্টির দরকার সে সময় খরা চলে আসলো, সেই জন্য দেখা যায় মানুষ অনেক সময় আপনার এই দারিদ্র সীমার নিচে বসবাস করে। ল্যাক অফ এডুকেশন, আপনারা বুঝতেছেন, শিক্ষার অভাবের জন্য। ইফ ইউ ডোন্ট লাইক মি and still watch everything I do, you are a fan. আপনার খুব পাওয়ারফুল মেসেজ, কিন্তু খেয়াল করেন, বলে না আমি ওনার ফ্যান, কিন্তু মনে মনে কি তাকে পছন্দ করে না, ঠিক আছে, ফলো করতেছে, আমি তো পছন্দ করি না, কিন্তু দেখা গেল তার যত রকমের ইউটিউবের কি বলে না এগুলা, ইউটিউব কি আপনার রিল না কি বলে, ওটাই কিন্তু বারবার দেখতেছে। যাকে আমি পছন্দ করি সেই জিনিস আবার দেখি, তাহলে আপনি কিন্তু তার ফ্যান হয়ে গেলেন। ছোট ছোট জিনিস আমি কিন্তু তুলে আনছি। একজন ভদ্রলোক বলতেছে, I was born in a poor family, a lower middle class family. My father was a clerk in the forest department. I was very bad at studies. I was not very good at sports also. তাহলে চিন্তা করেন, এই ভদ্রলোক জন্মগ্রহণ করছে একটা গরিব ফ্যামিলিতে, তার বাবা ছিল একটা ক্লার্ক, কোথায়, ফরেস্ট ডিপার্টমেন্টের ক্লার্ক, তার মানে সেই জঙ্গলেই তাদের খালি ঘোরা লাগতো, এবং সে লেখাপড়ায় খুব ভালো ছিলেন সেই ভদ্রলোক, এবং সে কোনো খেলাধুলায় কোনো ভালো ছিল না। তাই মানুষের কি হইতে পারে আপনি জানেন সে কে? সে ভদ্রলোকের নাম হচ্ছে অনুপম খের, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি খুব নাম করা সফল একজন ব্যক্তিত্ব। দেখেন কোথা থেকে, তার ফাদার ক্লার্ক, সে ঠিক মতো বড় হতে পারে নাই, কিন্তু তার স্বপ্নটা যেখানে ছিল সে ফোকাস করেছিল, সে ফোকাসে যায় আছে পৃথিবী বিখ্যাত নাম করা একজন অভিনেতা এবং ইন্ডিয়া ভেরি রিনাউন্ড সে একজন অ্যাক্টর। কি কি কারণে দেখেন আমাদের যে এই আমরা গরিব হয়ে, ইন্ডিভিজুয়ালিস্টিক কজেস, যারা অনেক সময় গরিব হওয়ার কারণ আছে, যারা মদ খায় এবং ড্রাগ নিয়ে বসে, ল্যাক অফ এফোর্ট, কোনো সময় চেষ্টা করে না, লেজিনেস, ল্যাক অফ স্কিলস এন্ড অ্যাবিলিটি। আমি আগেই বলছি, আপনার যোগ্যতা বৃদ্ধি যদি আপনি রেগুলার না করেন, আপনি ছুরিকে ঠিক মতো ধার না দেন, আপনি কিছু করতে পারবেন না, এবং আপনি যোগ্যতা তৈরি করতেছেন না। ল্যাক অফ থ্রাইভ, আপনি মানে কাজ করে উদ্দীপনা নাই। পুয়ার মানি ম্যানেজমেন্ট, আপনি অর্থ ব্যবস্থা ঠিক মতো করতে পারেন না। নো অ্যাটেম্প্ট অ্যাট সেলফ ইমপ্রুভমেন্ট, নিজের যোগ্যতা তৈরি করতে পারেন না, তাহলে অবশ্যই এইটাই কজ হচ্ছে আপনার গরিব থাকার। সোশিয়াল কজ কি করে, আপনার নিজস্ব যোগ্যতা হচ্ছে এগুলা, এই না করার কারণে আপনি গরিব। আর সোশিয়াল কজ কি হচ্ছে, ফেইলিয়ার অফ দ্য সোসাইটি অফ প্রোভাইড গুড স্কুল। আমি যে সমাজে আছি, আমার যে পরিবেশে আছি, সমাজপতিরা আমাদের এখানে ভালো শিক্ষা ব্যবস্থা করতে না পারার জন্য আমরা গরিব হতে পারি। অথবা দেখা যাচ্ছে ট্যাক্স কালেকশন করতেছে, কিন্তু ট্যাক্সের প্রপারলি তার বেনিফিট দিচ্ছে না, অতিরিক্ত ট্যাক্স কালেকশন করে মানুষকে গরিব বানিয়ে ফেলতেছে। ল্যাক অফ অপরচুনিটি, সুযোগের কোন রকমের অবস্থা নাই, সেটাও একটা কারণ।
বেতন, নিম্ন বেতন, অল্প বেতন দিয়ে কাজ করানোর অবস্থা, প্রিজুডিস অ্যান্ড ডিসক্রিমিনেশন, আপনি কাউকে বেশি দেওয়া কাউকে আপনি কম দেওয়ার যে প্রবণতা, সিকনেস, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, অনেক সময় দেখা যায় যে অসুস্থতা, এবং যারা ডিসেবল থাকে সে কারণেও মানুষ গরিব অবস্থা পড়ে। অনেক সময় বলে যে ব্যাড লাক, ফেট, আমরা কপালের দোষ দেই। I wish I could fix it, but I will sit beside you and you hold my hand. উনি বলতেছে যে আমি আশা করতেছি আমি এই প্রবলেমটা আমি সলভ করতে পারি, এই যার জন্য আপনার পাশে বসেছি, কিন্তু আমি ফিক্স করতে যাই সে আপনি আমার হাতটা ধরে রাখছেন, না করা যাবে না, করা যাবে না। দেখেন এই ছোট ছোট স্লাইডের কিন্তু বিশাল মিনিং। আপনারা এটাকে শুধু ফর দ্য সেক অফ স্টেটমেন্ট মনে করবেন না, আপনারা রিফ্লেক্ট যদি করেন আপনি দেখবেন আপনি পরিবেশগতভাবে আপনি কার সাথে বসে আছেন, কে আপনাকে উৎসাহ দিচ্ছে বা দিচ্ছে না, কে আপনাকে পিছু টান দিচ্ছে, আপনি টেরই পাচ্ছেন না। সেজন্য আপনার সহচার্যতা সেই জায়গায় হতে হবে যেখান থেকে আপনি পেতে পারেন এবং অন্যকেও সাহায্য করতে পারেন। শুধুমাত্র নিবেন কিন্তু এটাকে কারোর সাথে শেয়ার করবেন না, কাউকে আপনার সাথে আনবেন না ভালো কাজের জন্য, তাহলে আপনি সেলফিশ হবেন এবং আপনার জীবনে কিছুই করতে পারবেন না। এ কথা আজকে আমি ভেরি পরিষ্কার বলে দিচ্ছি। আপনারা যারা যারা জয়েন করতেছেন চেষ্টা করেন যে আপনি একজন একজনকে আপনার প্রিয় মানুষগুলোকে নিয়ে আসেন, দেখেন আপনি যদি উপকৃত হন, ভালো ফিল করেন, তাকে ফিল করান, এবং এই ফিল করার জন্য আপনি দেখবেন যে সেও আপনার প্রতি গ্রেটফুল হবে এবং আপনার সাথে একটা রিলেশনশিপ যখন স্ট্রং হবে এবং সে ধীরে ধীরে এই জিনিসটা ছড়ায় যাবে গুণতিক হারে। আজকে আপনি একা আছেন, কালকে দুজন হলেন, এই দুইজন যখন মাল্টিপ্লাই করে 4 জন হবেন, 4 জন যখন মাল্টিপ্লাই করেন 16 জন হবেন, 16 জন মাল্টিপ্লাই করবে। এবার চিন্তা করেন কি দ্রুত আমরা এগোতে পারি। তা আমাদের মনে করেন যে আমাদের সেশনগুলো প্রায় 2 বছরের মতো আমাদের হতে চললো, কিন্তু দেখেন আমাদের যে পার্টিসিপেন্টের রেঞ্জ কিন্তু যা আছে তাই রয়ে গেছে। ওয়্যার দ্য ল্যাকিং? বিকজ আমাদের মধ্যে যারা জয়েন করতেছে তারা কেউ ইনিশিয়েটিভ নিচ্ছে না যে আমি যেটা শিখতেছি প্র্যাকটিস করি এবং সাথে আমি আর একজনকে জয়েন করাই, নিয়ে আসি, আমার প্রসারতাকে ঘটাই। এবার আমরা চলে আসি কি কি কারণ, কমন কজের জন্য এই প্রভার্টিটা আপনার হয়, অর্থাৎ আমরা মানে সবসময় দারিদ্র্য সীমায় নিচে থাকি। তার মধ্যে একটা চলে আসতেছে জবস উইথ লো পে, অর্থাৎ আপনার বেতন অত্যন্ত কম দেয় বিভিন্ন জায়গায়। আমার বিশাল অনেক কিছু আছে, সময় নেই পড়তে পারলাম, পড়বো না, আপনারা পড়ে নিয়েন। ইনঅ্যাডিকুয়েট এডুকেশন, অর্থাৎ আপনার শিক্ষার যদি প্রকৃত ব্যবস্থা না থাকে। ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট, সেটাও একটা বিষয়। ন্যাচারাল ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এগুলো কিন্তু আমরা বলে গেছি কিন্তু আগে, কিন্তু এগুলার ইন ডিটেল ইনফরমেশন দেওয়া আছে আপনাদের বোঝার জন্য। ইন ডিটেলস আপনারা পড়বেন, পুরো ইনফরমেশন আপনারা পাবেন, তখন আপনাকে এনলাইটেন করা আপনার জন্য সহজ হবে। হাই হেলথ কেয়ার কস্ট, অনেক সময় দেখা যায় যে আজকাল তো মেডিকেল কস্ট, বাজারে যায় আপনার বাজারের মানে বাজার করতে, আর 1000 টাকার যদি বাজার করতে হয় 1500 টাকার আপনার ওষুধ কিনতে হয়। কথাটা ভালো করে খেয়াল করেন, আমি আর যাচ্ছি না এর মধ্যে ডিটেল। ফুড ইনসিকিউরিটি, অনেক সময় দেখা যায় আপনার খাওয়া, ঘরে খাওয়া নেই অথবা বাইরেতে খাওয়া আসতে, খাওয়ার দাম বেড়ে গেছে, তখন এটাও একটা দারিদ্রতার একটা মুখ্য কারণ। হাই হাউজিং কস্ট, অনেক সময় দেখা যায় যে আপনার যারা শহরে থাকেন অথবা যে জায়গায় আপনার ঘর ভাড়া করে থাকতে হয়, ডে বাই ডে রেগুলার তার ঘর ভাড়া বেড়ে যাচ্ছে। যে ইনকাম আমার ঠিকই রয়ে গেছে, কিন্তু দেখা গেল যে আমার হাউস মানে অন্যান্য খরচগুলা কিন্তু কমতেছে না, বাড়তেছে। জেন্ডার ডিসক্রিমিনেশন, আমরা বললাম যে মেয়ে এবং যারা মানে সংখ্যালঘু সম্প্রদায় আছে এর মধ্যে যে ডিসক্রিমিনেশন হয় তাতেও আপনার মানুষ দরিদ্র থাকে। রেসিয়াল ডিসক্রিমিনেশন, এটাও বলেছি যে এরা রেসিয়াল যে অবস্থা মানুষের মধ্যে এক গ্রুপের সাথে আর গ্রুপের কনফ্লিক্ট যেটা হয় সেখান থেকেও মানুষ গরিব হয়ে যায়। নো রিলায়েবল ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, অর্থাৎ আপনার সুস্থভাবে পানীয় জল আমরা পাচ্ছি না এবং প্রপার যেটা স্যানিটেশন বলতে যে আপনার যেটাকে বলা যে আপনার টয়লেটেরই যে ব্যবস্থা সেটা এখানে প্রপারলি নাই, সেটাও একটা ফ্যাক্টর। নো অ্যাফোর্ডেবল ইলেকট্রিসিটি, অনেক জায়গায় দেখা যায় ইলেকট্রিসিটি যায়নি, রাত্রে অন্ধকার থাকে, তাদের প্রয়োজনীয় জিনিস পাচ্ছে না, এটাও একটা ফ্যাক্টর। আর সবচেয়ে বড় ফ্যাক্টর, যদি গভর্নমেন্ট যদি ফেইল করে তখন সেই দেশের দারিদ্র্য সীমা থেকে তারা উঠে আসতে পারে। কনক্লুশনে কি বলতেছে? Like an ancient tree, poverty's root grow deep and wide. আপনি দেখবেন বট গাছ যখন হয় বড় হয় তার কিন্তু রুটটা কিন্তু অনেক গভীরে চলে যায় এবং এটা কিন্তু ছড়িয়ে থাকে। তো আপনার গরিব যে মেন্টাল স্টেটটা যদি এভাবে থাকে আপনি কিন্তু এতে বের হয়ে আসতে পারবেন না।
ওই যে আমি যে গরিব, আমার বাপ ছিল, আমার দাদা ছিল, আমার 14 পুরুষ ছিল, আমার কেউ করতে পারে নাই, যা দেখেছেন তাই করেছেন। আর এই যে অবস্থা, মানসিক যে অবস্থা, সেই শিকড় যে পর্যন্ত আমরা তুলতে না পারবো, আমরা দেখা যাবে সেখানেই আমরা আটকে পড়বো। আর এর জন্য আমাদের কি দরকার? আমাদের এডুকেশন সিস্টেমকে স্ট্রং করতে হবে, কনফ্লিক্ট যেখানে থাকলে সমাধান করতে হবে, ক্লাইমেটের যে সমস্যা সেখানে আমার ক্লিয়ার করতে হবে, যেখানে ডিসক্রিমিনেশন আছে সেটাকে ক্লিয়ার করতে হবে, আর সরকার যাতে স্টেবল হয় সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আর এই যে জিনিসগুলোকে আমরা যখন সুন্দরভাবে চিন্তা করতে পারবো, আর আজ আমাদের মতো যারা, আপনাদের মতো যারা মানুষ সত্যিকার অর্থে শিখতে চান, জানতে চান এবং অন্যের উপকার করতে চান, আপনারা যখন হাত বাড়িয়ে দিবেন, তখন দেখা যাবে যে এই হাত ভিক্ষার হাত না হয়ে দেওয়ার হাতটা আপনাদের হয়ে আসবে। এবার দেখেন, আবার আমরা তো এতক্ষণ গরিবই বললাম, পৃথিবীর সবচেয়ে টপ রিচেস্ট কান্ট্রি কোনটা আপনারা হয়তো জানেন, কেউ বলতে পারবেন হয়তো জানেন। লুক্সেমবার্গ হচ্ছে পৃথিবীর সবচেয়ে 1 নম্বর পজিশনে বর্তমানে আছে 2025 সনের হিসাবে। $1,54,914 হচ্ছে তাদের পার ক্যাপিটা ইনকাম, জিডিপি। তারপরে সিঙ্গাপুর সেকেন্ড পজিশনে, ম্যাকাও এসআর হচ্ছে থার্ড পজিশনে, আয়ারল্যান্ডটা হচ্ছে 4th পজিশনে, মিডল ইস্টের মধ্যে কাতার হচ্ছে 5th পজিশনে, নরওয়ে 6th পজিশনে, সুইজারল্যান্ড 7th পজিশনে, ব্রুনাই দারুসালাম এরা হচ্ছে 8th পজিশনে, 9 নম্বর গায়ানা, আমেরিকার কথা আমরা তো বলি, সে আছে 10 নম্বর পজিশনে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এখানে একটা কথা আপনাদের বলতে চাই, যে মানুষের সবসময় একটা কথা আছে, দ্য রিচ গেট রিচার, বড়লোক আরো হচ্ছে, বিকজ দ্য পুয়ার থিংস এভরি অপরচুনিটি ইজ এ স্ক্যাম। গরিব মানুষ মনে হয় এই যে কথা বলতেছে, আরে ধুর, এটা ভুয়া সংবাদ, এটা হতে পারে না, তারা খুঁজে দেখে না, যার জন্য গরিব আর বড় হতে পারে না। এবার আলোকিত মানুষ, আমি সে হাসান মির্জাকে নিয়ে আসতেছি, যে মানুষটা সারা জীবন কাজ করেছে গরিবের জন্য। আমরা তার হোমিও প্র্যাকটিস যারা করি, আমি চিন্তা করি, একটা এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে দিচ্ছি, তার বই পড়ে দেখেন তার জীবন ব্যবস্থার মধ্যে সে কি প্র্যাকটিস করে সে সারা জীবন কাজ করে সে খুশি ছিল, মানুষের জন্য কাজ করে গেছে এবং পৃথিবীর জন্য কাজ করে গেছে, সেই জন্য মানুষ তাকে আজকে মনে করছে। আর এই বলে আজকের শেষ করছি। ধন্যবাদ সবাইকে।